for it. And Mehdi Hasan Miraj does get it. It's a second test century. সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইফার 3 দিনেই শেষ চট্টগ্রাম টেস্ট ইনিংস ও 106 রানের জয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের পরেও টাইগারদের দলগত পারফরম্যান্সে খুশি নন শান্ত। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে না পারায় আক্ষেপ, পক্ষে নন মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের। এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার 4-5-এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা নিজেদের উন্নতির জন্য বোর্ডের কাছে কোচ নিয়োগের দাবি নাইম শেখের। আবারও গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি। মেয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্ট পাচ্ছেন কানাডা প্রবাসী সামিত সোম। ফিফার ছাড়পত্র পাওয়ার জটিলতা না থাকায় সিঙ্গাপুরের বিপক্ষে কিউবাকে পাওয়ার আশা বাফুফের। এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির রক্ষণভাগকে সমীহ করছেন ফ্লিক, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ইনজাঘির। দেখছিলেন শিরোনাম। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর জানাবো। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে 3 দিনেই সাগরিকা টেস্ট জিতে নিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজ 1-1 ড্র করল স্বাগতিকরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ও 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা মিরাজ। সিরিজ সেরা পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। রান আউটে শেষ হলো জিম্বাবুয়ে সিরিজ। চট্টগ্রাম টেস্ট দাপটের সঙ্গে জিতল বাংলাদেশ। সিলেটের হারের লজ্জা তাতে একটু হলেও তো কমলো। অথচ মাত্র 3 দিনে এই টেস্ট শেষ হবার কথা হয়তো ভাবেননি খোদ ক্রিকেটাররাও। ব্যক্তিগত 16 রানে দিন শুরু করেছিলেন মিরাজ। চট্টলার মেঘলা আবহাওয়ায় সকালে ব্যাট করাটাও ছিল কঠিন। 89তম ওভারে জীবন পাওয়া মিরাজ প্রতিপক্ষকে এরপর আর কোনো সুযোগই দেননি। 4 ভিন্ন ব্যাটারের সঙ্গে 4টা ভিন্ন জুটি টেইল এন্ডারদের নিয়ে এক প্রান্ত আগলে মিরাজের 4 বছরের অপেক্ষার অবসান। টাইগার সহ অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। মাঝে তানজিম সাকিব 41 আর তাইজুল 20 রান করে দারুণ সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর 444, লিড 217 রানের। বন্দরনগরীতে বল ঘুরছিল ডে 1 থেকেই। প্রথম ইনিংসে 227 রানে অল আউট হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তাই 200-র বেশি লিড নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের টার্গেটে টাইগাররা। 3 স্পিনারের টার্নে দিশেহারা আফ্রিকানরা। শুরুতে তাইজুল ম্যাজিক 3 বলে ফেরান 2 ব্যাটারকে। প্রথমে ওপেনার বেনেট, এরপর প্রথম ইনিংসে 50 করা ওয়েলস। ওই 2 উইকেট হারিয়ে বিরতিতে যায় অতিথিরা। স্কোরবোর্ডে 17 রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও দরকার 200। সাগরিকায় বিরতির পরেই ব্যাট করা সবচেয়ে কঠিন। তৃতীয় দিনেও একই চিত্র। বিরতি শেষে দ্বিতীয় ওভারেই শন উইলিয়ামসকে ফেরান নাইম হাসান। এরপর আরভিন কারেনের 47 রানের জুটি কিছুটা হলেও ব্যবধান কমিয়েছিল। তবে দিনটা যে ছিল মিরাজের। জিম্বাবুয়ে অধিনায়ককে দেখান সাজঘরের পথ। নিজের টানা 2 ওভারে তুলে নেন 3 উইকেট। সেখান থেকে পূরণ করেন 5 আরও। 1 ম্যান শোতে বাংলাদেশকে দাপুটে এক জয় এনে দিল মিরাজ। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সিরিজ সেরাও এই অলরাউন্ডার। মিরাজ নৈপুণ্যে টানা 6 হারের পরে ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ। সেই সাথে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি। সব মিলিয়ে চট্টগ্রামে সিলেটের যে পরাজয়, সেখান থেকে কিছুটা প্রতিশোধ নেওয়া গেলেও এই সিরিজটাও বাঁচাতে পারল টাইগাররা। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। ইনিংস ব্যবধানে জয়ের পরেও দলীয় পারফরমেন্সে খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে হতাশার হারে কাঠগড়ায় তুলেছেন সতীর্থদের। দলের প্রয়োজনে মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের পক্ষে নন তিনি। স্পিন বান্ধব পিচ ছাড়া স্পিনারদের নির্বেশ বোলিং নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না শান্ত। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। 1.5 বছর আর টানা 6 টেস্ট পর ঘরের মাঠে জয়ের দেখা। দিনটা স্বস্তির। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই জয়ের নায়ক মিরাজের সঙ্গী অধিনায়ক শান্ত।
তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে এমন জয় খুব একটা কি উদযাপনের সুযোগ আছে? টাইগার অধিনায়ক নিজেও জানালেন সন্তুষ্ট নন তিনি। খুব বেশি খুশি না, যদি আপনি 2 ম্যাচের কথা বলেন। এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, মানে সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি, পরের ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি। মিরাজময় চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে 2000 রান পূরণ করেছেন মিরাজ। 7 নম্বরে নেমে এর আগেও বাংলাদেশকে অনেকবার বাঁচিয়েছেন। তবে মিরাজের ব্যাটিং অর্ডারে উন্নতির পক্ষে নন অধিনায়ক। মিরাজ নিজেও জানেন তার দায়িত্বটা কি দলের জন্য। আর একটু উপরে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো 4-5 এরকম হতে পারে, বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্টেন্ট। ও সেটা নিজেও জানে, ওই বোলিংয়েও ওটা নিয়ে সব থেকে বেশি কাজও করে। সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার 4-5 ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, স্পেশালি এই ফরম্যাটে, কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তাভাবনারও ব্যাপার থাকে, নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে 6 এবং 7-এ, কন্ডিশন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আসলে তো নামে। আমার মনে হয় যে খুব ভালো জায়গায় ব্যাটিং করছে, যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে। যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে, আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতো নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত, এবং অনেক সময় হবে অনেক সময় হবে না, বাট প্রসেসটা যেন ঠিক থাকে। স্পিনিং উইকেট না হলে বাংলাদেশের স্পিনারদের খুব একটা সুবিধা করতে দেখা যাচ্ছে না সম্প্রতি। চট্টগ্রামে তাইজুল মিরাজের কৃতিত্ব তাই কতটুকু স্বস্তির? টাইগার অধিনায়ক অবশ্য চিন্তার কিছু দেখছেন না। লাস্ট 10-15 বছর সবসময় কিন্তু স্পিনাররাই ভালো করে আসছে। সো আসলে তাদের উপরে বাড়তি কোনো প্রেশার আমি দিতে চাই না, কারণ তারা কনসিস্টেন্টলি ভালোই করে সব সময়। আপনি যেটা দেখেন যে পেস বোলাররা এখন ভালো করাতে স্পিনারদের উপরে একটু প্রেশারটা কমেছে। সো আমি স্পিনারদেরকে নিয়ে একদমই চিন্তিত না, এবং তারা কনসিস্টেন্টলি ভালোই করছে। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা মিশন টেস্টে এর মাঝে টাইগারদের সূচি নেই আর কোনো। শান্তর কণ্ঠে প্রত্যাশার সুর, চলতি বছরে সাদা পোশাকে দেখাতে চান নতুন রূপ। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টে দুটো কীর্তি গড়লেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট নেয়ার রেকর্ড গড়লেন অলরাউন্ডার। সাকিব আল হাসান এবং সোহাগ গাজীর পর বিশ্বের 27তম ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়। এর আগে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 2000 রান এবং 200 উইকেটের ক্লাবে যোগ দেন টাইগার সহ অধিনায়ক। ক্রিকেট বিশ্বে মিরাজ ছাড়া মাত্র 25 জন ক্রিকেটারের রয়েছে এমন কীর্তি। 53 টেস্টে এর রেকর্ড স্পর্শ করেন অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজ চট্টগ্রাম টেস্টের স্টার পারফর্মার, বাংলাদেশ ক্রিকেটের নয়া বিজ্ঞাপন। সাগরিকা টেস্টের তৃতীয় দিনটা শুধুই মিরাজের। আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের জার্সি নাম্বার 53, ক্যারিয়ারের 53তম টেস্টে নাম তুললেন এলিট ক্রিকেটের 2টি মর্যাদাপূর্ণ ক্লাবে। অলরাউন্ডারদের পরম আরাধ্য এক ইনিংসে সেঞ্চুরি এবং 5 উইকেট নেয়ার কীর্তি গড়লেন মিরাজ। সাকিব আল হাসান এবং সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি এবং বিশ্বের 27তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দিলেন তিনি। এছাড়াও ব্যাট হাতে 2000 রান আর 200 উইকেটের অভিজাত ক্লাবেও নাম উঠেছে মেহেদী মিরাজের। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্যপদ পেলেন মিস্টার 53। সব মিলিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডে এই ক্লাবের সদস্য আছেন মিরাজ ছাড়াও আরো 25 জন। এই মাইলস্টোন স্পর্শ করতে সাকিবের প্রয়োজন হয়েছিল 54 টেস্ট, কিন্তু তার চেয়ে একটা কম খেলেই এই কীর্তি গড়লেন মেহেদী হাসান মিরাজ। এই ক্লাবের দ্রুততম সদস্য ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথাম। মাত্র 42 টেস্টেই এই রেকর্ড গড়েছিলেন তিনি। এই রেকর্ডটা যখন হয় তখন চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিলেন মিরাজ। তার রান ছিল 78। 22 রান পর মিরাজের জন্য অপেক্ষায় ছিল আরো একটা মাইলস্টোন। টাইগার সহ অধিনায়ক মিস করেননি সেটাও। টেলেন্ডারদের নিয়ে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন সাগরিকায়। মাদেভিরিকে লেগ সাইডে ঘুরিয়ে দিয়েই দেন ভোঁ দৌড়। প্রসারিত হাতে ব্যাট উঁচিয়ে ছুটতে ছুটতে সমর্থক এবং সতীর্থদের অভিবাদনের জবাব দেন অলরাউন্ডার। নিজের নামাঙ্কিত এমকেএস ব্যাটে চুমু এঁকে পূরণ করেন উদযাপনের ষোলকলা। এরপর বল হাতে নেমে আবারও দেখান নিজের মুনশিয়ানা। ম্যাচের 30তম ওভারে ক্রেগ এরভিনকে দিয়ে শুরু করেন শিকার। প্লেড অন হয়ে যান প্রতিপক্ষের অধিনায়ক। এরপর ওয়েসলে মাদেভিরিকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। সিগাকে টিকতে দিয়েছেন মাত্র 2 বল। শর্ট লেগে ক্যাচ নেন এনামুল হক বিজয়।
এরপর ছোট্ট একটা বিরতি দিয়ে আবারও বোলিংয়ে মিরাজ। এবার তার শিকারে পরিণত হন ওয়েলিংটন মাসাকাজ্জা। তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে বেন কারানকে উইকেটের পেছনে জাকিরের হাতে বন্দি করেই আবারও বুনো উল্লাসে মাতেন মিরাজ, কারণ ততক্ষণে যে রেকর্ড বুকে লিখে ফেলেছেন নিজের নাম। আরো একবার বুঝিয়ে দিলেন সাকিব আল হাসানের বিকল্প নয়, ক্রিকেটের 22 গজে মেহেদী হাসান মিরাজ হতে এসেছেন তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পূর্ব নির্ধারিত বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 25 ও 27 মে ফয়সালাবাদে হবে প্রথম 2 ম্যাচ, বাকি 3 ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 30 মে তৃতীয় টি-20, 1 ও 3 জুন হবে বাকি 2 ম্যাচ। এফটিপিতে পূর্ব নির্ধারিত ও 3 ওয়ানডে ও 3 টি-20-র পরিবর্তে আসন্ন টি-20 বিশ্বকাপের বিবেচনায় 2 বোর্ড সমঝোতা করে 5টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। সেই সিরিজের সূচি চূড়ান্ত করল ক্রিকেট বোর্ড। 17 বছর পর ফয়সালাবাদে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ 2008 সালে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে। এই ম্যাচের পর বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। অনুশীলনে নিজেদের ভুলগুলো শুধরে দেওয়ার মতো একজন মানুষ পান না জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা, যার জন্য এবার বিসিবির কাছে নির্দিষ্ট একজন কোচ নিয়োগের দাবি জানিয়েছেন নাঈম শেখ। এদিকে গেল কয়েক বছরে নিজেকে অনেক পরিণত করেছেন এই বাঁহাতি ওপেনার। জাতীয় দলে ফিরতে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন নাঈম। মারলেন কিন্তু দেখলেন না। বিশ্ব ক্রিকেটে নতুন ট্রেন্ড নো লুক শট। ম্যাচে এমন শট দেখলে চোখ জুড়াবে যে কারো, সঙ্গে প্রমাণ মিলবে একজন ব্যাটার কতটা আস্থা রাখছেন নিজের উপরে, আর সেটাই রপ্ত করার চেষ্টা করছেন নাঈম শেখ। নাঈম জাতীয় দলের বাইরে দীর্ঘদিন। এনসিএল, টি-20, বিপিএল ও ডিপিএল এর পর আবারও আলোচনায় বাঁহাতি ওপেনার। সুযোগটা হয়তো আসবে শিগগিরই, তবে নাঈম নিজের খারাপ সময় লড়াই করে গেছেন একাই। কোনো টুর্নামেন্ট বা লিগ ছাড়া তার মতো জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে কাজ করার মতো নেই কেউই। সাব্বির বিজয়দের মুখে অনেকবারই শোনা গেছে এমন স্ট্রাগলের গল্প। বিসিবির কাছে এবার তাই নির্দিষ্ট কোচ চাইলেন নাঈম। স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো। ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে, কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক এটা ভালো একটা, কারণ ওদের সব কিছু শেষ করার পরই কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে, তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো। এশিয়া কাপের পর থেকে ওয়ানডে দলে নেই নাঈম। 2022 সালে শারজায় খেলেছেন সবশেষ টি-20 ম্যাচ। বাদ পড়ার কারণ ছিল ব্যাটিংয়ে নানা সমস্যা, বেগ পোহাতে হতো স্পিন বোলিংয়ের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগের ব্যাটিং দেখলেই বোঝা যায় এখন কতটা পরিণত তিনি। নাঈম অপেক্ষায় একটা সুযোগের। একটা করে প্ল্যান করছি, একটা করে ভালো খেলার চেষ্টা করছি। হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে, দ্যাটস ওয়াই 3টা টুর্নামেন্টই ভালো হয়েছে। ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি। ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হতো, এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, স্ট্রিক উইকেটে কেমন। তো এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইমপ্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি। তবে আবারও জাতীয় দলে ডাক পেতে হলে নাঈমকে আগে প্রমাণ দিতে হবে এ দলের সিরিজে। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 5 মে থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। এরপরই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র নিয়ে কাজ শুরু করবে বাফুফে। তবে সামিতের মতো ফিফার ছাড়পত্র লাগছে না কিউবা মিচেলের জন্য। পাসপোর্ট তৈরি করে জুনে এই ফুটবলারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে আলোচনায় 3 প্রবাসী ফুটবলার। ভারত ম্যাচের কন্ডিশনিং ক্যাম্পে থেকেও মূল দলে জায়গা না পাওয়া ফাহমিদুল ইসলামের সঙ্গে নতুন 2 মুখ সামিত সোম ও কিউবা মিচেল। ইতালি প্রবাসী ফাহমিদুলের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও এখনও পাসপোর্ট হাতে পাননি সামিত ও কিউবা মিচেল। তবে আসন্ন জাতীয় দলের ক্যাম্পে এই 2 ফুটবলারকে পেতে চায় বাফুফে।
সব ঠিকঠাক থাকলে আগামী 2রা মে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করবেন সামিত সোম। এর 3 থেকে 4 দিন পরেই পাসপোর্ট হাতে পাবেন তিনি। তারপরে বাফুফে শুরু করবে তার পরবর্তী কার্যক্রম, যা অনেকটাই হতে যাচ্ছে কঠিন। কানাডার হয়ে 2 ম্যাচ খেলায় নিতে হবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। অবশ্য এমন কোনো বিধিনিষেধ নেই কিউবা মিচেলের জন্য। আপাতত বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেই লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। এরই মধ্যে কিউবা মিচেলের নানা নানির জন্ম সনদ সংগ্রহ করেছে ফেডারেশন। দ্রুতই তার পাসপোর্ট পাওয়া নিয়ে আশাবাদী বাফুফে। কিউবা মিচেলে আমরা পাসপোর্টের প্রক্রিয়া শুরু করেছি। তো পাসপোর্ট প্রক্রিয়া করানোতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন তার কিছু কিছু আমাদের হাতে পৌঁছেছে, কিছু মাত্রই একটু আগে পৌঁছেছে। তো আমরা আশা করছি যে ওর প্রক্রিয়াটা দ্রুততর সময়ের মধ্যেই তার পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব। কিউবা মিচেলে যেটা হচ্ছে যে ওর নানা নানি বাংলাদেশি, ওর মার জন্ম ইংল্যান্ডে। তো যেহেতু ওর নানা নানি বাংলাদেশি, প্রথমত নানা নানির বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকতে হবে, তারপর তার মার বাংলাদেশি জন্ম নিবন্ধন, তারপরে মিউচুয়ালের বাংলাদেশি জন্ম নিবন্ধন এনআইডি থাকতে হবে, দেন পাসপোর্ট প্রক্রিয়া। তো অনেকটুকু আমরা হাতে পেয়েছি, বাকি কাজটুকু আমরা খুব আশা করছি খুব অল্প সময়ের মধ্যে পাবো। শুধু জাতীয় দল নয়, বয়স ভিত্তিক দলের জন্য প্রবাসী ফুটবলার খুঁজছে বাফুফে, যার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আমাদের সাথে আরও বেশ কিছু খেলোয়াড়ের যোগাযোগ চলছে, সেটা জাতীয় দলের জন্য যেমন এবং বয়স ভিত্তিক দলের জন্য। তো এর মধ্যে হয়তো কয়েকজন বয়স ভিত্তিক দলের ট্রায়ালে খুব শীঘ্রই আসবে। আর জাতীয় দলে যাদের সাথে যোগাযোগ চলছে, আমার মনে হয় না যে এই জুনের মধ্যে তাদেরকে সমস্ত প্রক্রিয়া শেষ করে তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা সম্ভবপর হবে। এদিকে সিঙ্গাপুরের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা প্রায় নিশ্চিত। তবে ম্যাচটি দর্শকের জন্য উন্মুক্ত থাকবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বাফুফে থেকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট বার্সেলোনা ও ইন্টার মিলান। মাত্র রিয়ালকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতলেও বিগ ম্যাচের আগে মাটিতেই পা রাখছেন বার্সা কোচ, সমীহ করছেন প্রতিপক্ষ দলের রক্ষণকে। অন্যদিকে বার্সেলোনাকে এই মুহূর্তে বিশ্বের সেরা দলের তকমা দিয়েছেন ইন্টার মিলান বস সিমোন ইনজাঘি। যদিও কাতালান ক্লাবকে মোটেও ভয় পাচ্ছে না এই ইতালিয়ান। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। লড়াইটা দুই সাবেক চ্যাম্পিয়নের, মঞ্চটা সেমিফাইনাল, তাই ম্যাচের গুরুত্বটাও বেশি। ট্রেবল হান্টের পথে এখন পর্যন্ত দারুণভাবেই টিকে আছে বার্সেলোনা। তবে ঠিক ভিন্ন প্রেক্ষাপটে বিগ ম্যাচ খেলতে কাতালুনিয়ায় পা রেখেছে ইন্টার মিলান। সপ্তাহখানেক আগে তাদেরও সম্ভাবনা ছিল ট্রেবল জয়ের, কিন্তু 7 দিনের ব্যবধানে টানা 3 হারে খালি হাতে মৌসুম শেষ করার শঙ্কায় নেরাজ্জুরিরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে শিরোপা জয় বরাবরই মধুর। ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের রসদটা ভালোই পাচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। তারপরও পা মাটিতেই রাখছেন বার্সা বস। চোটের জন্য এ ম্যাচেও নেই রবার্ট লেওয়ানডস্কি, তবে দারুণ ছন্দে আছেন রাফিনিয়া। 12 গোল করা এই ব্রাজিলিয়ান এবারের ইউসিএল এর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তরুণ লামিন ইয়ামালও প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন পুরো মৌসুম জুড়ে, তাই পোলিশ গোল মেশিনের অভাব খুব একটা বোধ করার কথা না বার্সার। তবে ব্যাট প্যাচের মধ্য দিয়ে গেলেও ইন্টারের সক্ষমতা সম্পর্কে জানা আছে বার্সা বসের। গ্রুপ পর্বে মাত্র 1 গোল হজম করা ইন্টার তার আক্রমণ ভাগের বড় পরীক্ষা নেবে, সেটা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন জার্মান মাস্টারমাইন্ড। আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা ফাইনাল জিতেছি, সেটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাচ্ছি। আমাদের সামনে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয়ার। সবার জন্যই এটা একটা স্বপ্ন। তবে ইন্টার কঠিন প্রতিপক্ষ, তাদের ডিফেন্স ইউরোপের সেরাদের একটা। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এই ম্যাচে মাঠে নামার আগে ইন্টার মিলান আত্মবিশ্বাস খুঁজতে পারে 1.5 দশক আগের ম্যাচ থেকে। সেবার তারকায় ঠাসা বার্সাকে সেমিফাইনালে হারিয়েছিল হোসে মরিনহোর ইন্টার। সে মৌসুমের পর ইউরোপ সেরা টুর্নামেন্টের ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি মিলান জায়ান্টদের। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান সিমন ইনজাঘি। মার্কাস থুরামকে এই ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও লাউতারো মার্টিনেজ থাকায় জয়ের স্বপ্ন দেখছেন ইন্টার বস। আর্জেন্টিন তারকা এই মৌসুমে করেছেন 21 গোল, যার 8টি চ্যাম্পিয়ন্স লিগে। বার্সাকে এই মুহূর্তে বিশ্বের সেরা দল বললেও তাদের মোটেও ভয় পাচ্ছে না 3 বারের চ্যাম্পিয়নরা।
আমরা একটা বাজে সপ্তাহ পার করেছি, আর ওরা একটা ট্রফি জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে। তবে আমরা এর চেয়ে ভালো দল, আমাদের ভালো করতেই হবে। আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা দলের মুখোমুখি হব। ওরা অ্যাটাকিং ফুটবল খেলে, অবশ্যই ওদের সম্মান করছি, তবে আমরা কোনো প্রতিপক্ষকে ভয় পাই না। মুখোমুখি লড়াইয়ে বার্সা এগিয়ে থাকলেও হিসেব বদলে দেওয়ার সব চেষ্টাই করবে ইন্টার মিলান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিলের কোচ হওয়ায় নাটকীয় মোড়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। দুপক্ষের মধ্যে আলোচনা অনেকটা এগিয়ে গেলেও এখন সেটা সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছে স্প্যানিশ ও ব্রাজিলিয়ান মিডিয়া। গণমাধ্যমে গুঞ্জন, মোটা অঙ্কের বেতনে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দায়িত্ব নিতে যাচ্ছেন ডন কার্লো। আর সেলেসাওরা তাদের নতুন কোচ হিসেবে বিবেচনায় রেখেছে বর্তমানে আল হিলালের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে। আলোচনার শুরু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে রিয়ালের হারের পর। সান্তিয়াগো বার্নাবুতে শেষ হতে চলেছে অ্যানচেলোত্তি যুগ। এরপর কোপা দেল রের ফাইনালে রিয়ালের হারের কয়েক ঘন্টা পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় ডন কার্লোর মাদ্রিদ ছাড়ার বিষয়টি। দৃশ্যপটে তখনই হাজির ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ইতালিয়ান মাস্টার মাইন্ডের সঙ্গে সিবিএফ এর বড় কর্তাদের হয় বৈঠকও। সেখানে ব্রাজিল দলের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দেন রিয়ালকে রেকর্ড 15টি শিরোপা জেতানো অ্যানচেলোত্তি। স্প্যানিশ ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয় এই খবর। ব্রাজিল ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কোচ হতে যাচ্ছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড অ্যানচেলোত্তি। দু এক জায়গায় এমন খবরও আসে জুন উইন্ডোতে ক্যাসেমিরোকে দলে ফেরাতে তার সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে এর 24 ঘন্টা পার না হতেই পুরো ঘটনার নাটকীয় মোড়। ব্রাজিলের কোচ হচ্ছেন না কার্লো অ্যানচেলোত্তি। ঠিক কি কারণে দুপক্ষের আলোচনা ভেস্তে গেল, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে এসেছে ভিন্ন ভিন্ন খবর। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, সৌদি আরব থেকে আকাশচুম্বী অর্থের প্রস্তাব পেয়েছেন অ্যানচেলোত্তি। 3 বছরের চুক্তিতে তাকে 150 মিলিয়ন ইউরো প্রস্তাব করতে চায় আল হিলাল। মূলত এ কারণেই ব্রাজিলের দায়িত্ব নিতে চান না বলেও খবর এসেছে। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে ভিন্ন কথা। জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই অ্যানচেলোত্তিকে চেয়েছিল সিবিএফ, তাতে রাজিও হন ইতালিয়ান কোচ। এখানেই নতুন চাল চালে রিয়াল মাদ্রিদ। ডন কার্লোকে 2026 পর্যন্ত তার চুক্তির কথা মনে করিয়ে দেয় রিয়াল। চলতি মৌসুমের লা লিগা শেষে আগামী জুনে ক্লাব বিশ্বকাপেও তাকে ডাগ আউট সামলানোর কথা বলেন ফ্লোরেন্তিনো পেরেজ। এ কারণেই ব্রাজিলের দায়িত্ব নিতে পারলেন না ডন কার্লো। শুধু তাই না, চুক্তি শেষের 1 বছর আগে দায়িত্ব ছাড়লে পুরো 1 মৌসুমের বেতন দেওয়ার কথা বললেও সে অবস্থান থেকে সরে আসেন রিয়াল প্রেসিডেন্ট। এর আগে পেরেজের একগুঁয়েমির কারণে ক্লাব ছেড়ে যান জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিরাও। শেষ পর্যন্ত হয়তো সৌদি হতে চলেছে অ্যানচেলোত্তির নতুন ঠিকানা। আল হিলাল আগ্রহ দেখিয়েছে, আল আহলির শর্টলিস্টেও আছেন তিনি। আর সিবিএফ কোনো উপায় না পেয়ে হয়তো দলের দায়িত্ব তুলে দেবে হোর্হে জেসুসের কাঁধে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ক্রিকেটে বিনিয়োগের আগ্রহ রয়েছে সৌদি আরবের। গুঞ্জন রয়েছে গ্র্যান্ড স্ল্যাম টি20 টুর্নামেন্ট চালু কিংবা আইপিএলে সরাসরি ইনভেস্ট করতে চায় মিডল ইস্ট জায়ান্টরা। তবে এসব বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি মধ্যপ্রাচ্যের দেশটির। এমনটাই জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। সৌদি আরবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ অবকাঠামোগত উন্নয়নের তাগিদও দেন বিসিসিআই কর্তা। ফুটবলে টাকা ঢালছে সৌদি আরব। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকা ফুটবলাররা দেশটির ক্লাবে খেলছেন বেশ কয়েক বছর। খেলেছেন নেইমারও। 2034 সালে দেশটিতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের মতো ইভেন্টও। তাই বলাই যায় ফুটবলের বাজারে ভালোভাবেই জায়গা করে নিয়েছে সৌদি আরব। এবার সৌদির টার্গেট ক্রিকেট। ব্যাট বলের খেলাটিতে মার্কেট ধরতে চায় তারা। আর ক্রিকেট বিশ্বে ঢুকতে ভারতের সঙ্গে আতাত না করে উপায় নেই। সেজন্যই বছর 3 ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হচ্ছে সৌদি আরাবিয়ান ক্রিকেট ফেডারেশন SACF। সৌদির রাষ্ট্র নিয়ন্ত্রিত ভেঞ্চার আরামকো, নিয়ম আর ভিজিট সৌদি সরাসরি আইপিএলে কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে স্পন্সর করছে। গত বছর নভেম্বরে আইপিএল এর মেগা অকশনও অনুষ্ঠিত হয়েছিল জেদ্দায়। হাজার হাজার কোটির লিগ থেকে বাণিজ্যিকভাবে আরও লাভবান হতে সৌদি বিনিয়োগ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে বিসিসিআই এরও, তা বলাই বাহুল্য।
গুঞ্জন রয়েছে আইপিএলে মাল্টি-বিলিয়ন ডলার ইনভেস্ট করতেও প্রস্তুত মিডল ইস্ট জায়ান্টরা, আর সেটা না হলেও নিজেদের দেশে আলাদা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চায় সৌদি। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে গ্র্যান্ড স্ল্যাম টি-20-র আইডিয়া নিয়ে বসে আছে তারা। পরিকল্পনা রয়েছে জেদ্দায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণেরও। যদিও বিসিসিআই এর শঙ্কা, গ্র্যান্ড স্ল্যাম মাঠে গড়ালে আইপিএল এর জনপ্রিয়তায় ভাটা পড়বে, স্পন্সররা ঝুঁকবে সেদিকে, ক্রিকেটের বাজারে একচ্ছত্র আধিপত্য হারাবে ভারতীয়রা। সৌদি আরবের সঙ্গে একত্রিত হলে লাভই হবে ভারতের। যদিও আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে দুপক্ষের মধ্যে নাকি এখনো ফর্মাল কোনো আলোচনা হয়নি। এমন খবর দেখছি যে আইপিএলে বিনিয়োগের বিষয়ে বিসিসিআই এর সঙ্গে এসএসিএফ এর কথাবার্তা চলছে। এ খবর ভিত্তিহীন। অনেক প্রবাসী ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান আর বাংলাদেশি থাকে সৌদি আরবে। সেটা মাথায় নিয়েই ক্রিকেটে বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে তাদের। অকশন সেখানে করা হয়েছিল যাতে তারা আইপিএল সম্পর্কে একটা ধারণা পায়। আমার মনে হয় তাদের অবকাঠামোগত উন্নয়নে আরও মনোযোগী হতে হবে। খেলাটাকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। 2014 সালের পর আর মাঠে না গড়ানো চ্যাম্পিয়ন্স লিগ টি-20 ফেরানোর পরিকল্পনার কথাও জানান বিসিসিআই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। And Mehdi Hasan Miraz does get it. It's a second test century. সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইফার। 3 দিনে শেষ চট্টগ্রাম টেস্ট। ইনিংস ও 106 রানের জয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের পরেও টাইগারদের দলগত পারফরম্যান্সে খুশি নন শান্ত। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে না পারার আক্ষেপ। পক্ষে নন মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের। এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির রক্ষণভাগকে সমীহ করছেন ফ্লিক, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ইনজাগির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।